আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মহাবিশ্ব সৃষ্টির সূচনা কিভাবে হয়েছে এ ব্যাপারে আল কোরআনে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, أولم يروا كيف يبدئ الله الخلق ثم يعيده إن ذلك على الله يسير। অর্থাৎ তারা কি লক্ষ্য করে দেখে না যে আল্লাহ কিভাবে সৃষ্টিকর্ম শুরু করেন, অতঃপর তাকে পুনরায় সৃষ্টি করবেন? এটা আল্লাহর জন্য সহজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইসলামের লাইফের আল কোরআন ও বিজ্ঞান অনুষ্ঠানের নতুন আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতে পবিত্র কুরআনুল কারীমে যে আয়াতটি তিলাওয়াত করা হয়েছে তাতে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে নিজের শক্তিমত্তার জানান দিয়ে বলেছেন, মহাবিশ্বের মতো জটিল এবং সুবিশাল স্ট্রাকচার নিজে নিজে সৃষ্টি হতে পারে না। স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়নি, বরং তিনিই হলেন সেই মহান সত্তা যিনি এটা সৃষ্টির সূচনা করেছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে এক পরিপূর্ণ করে গড়ে তুলেছেন। মানুষের দৃষ্টিতে এই ইউনিভার্সের সৃষ্টি অত্যন্ত জটিল হলেও তার জন্য এটা মোটেও জটিল ও কঠিন কিছু নয়, বরং অত্যন্ত সহজ। তবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাজটা সহজ হলেও মানুষের জন্য এই সৃষ্টির রহস্যের কুল কিনারা করা প্রায় অসম্ভব। তবু আল্লাহ তাআলা মানুষকে এই রহস্যের অনুসন্ধান করার জন্য আদেশ করেছেন, যেন মানুষেরা অনুসন্ধান করতে গিয়ে নিজেদের তুচ্ছতা, ক্ষুদ্রতা, অপারগতা বুঝতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব, মহত্ব ও শ্রেষ্ঠত্ব অনুভব করতে পারে। তাহলে চলুন দেরি না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে আমরা মহাবিশ্ব সৃষ্টির শুরু কিভাবে হয়েছে তা খানিকটা জানার চেষ্টা করি। মহাবিশ্বের জন্ম হলো কিভাবে? হাউ ওয়াজ দ্য ইউনিভার্স ক্রিয়েটেড? মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে প্রশ্নটা প্রায় সবার মধ্যে কোনো না কোনো সময় জাগে, কিন্তু উত্তর খুঁজতে গিয়ে আমাদের অনেক জটিলতার সম্মুখীন হতে হয়। কারণ মহাবিশ্বের জন্ম তো আর আমাদের মানব জন্মের মতো নয়, অনেক অনেক দীর্ঘ সময়ের ব্যাপার আর অনেক জটিল ব্যাপার। বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের উৎপত্তি হচ্ছে উচ্চ তাপমাত্রায় মিশ্রিত তরল ও ঘন আঠালোযুক্ত বিচিত্র ক্ষুদ্র কণার সমন্বয়ে। মহাবিশ্ব সৃষ্টির বিভিন্ন পর্যায়ে কয়েকটি ধাপের মধ্যে দিয়ে বিস্তার লাভ করেছে। বর্তমানে আমরা যে মহাবিশ্ব দেখতে পাই তার বয়স প্রায় 1300 কোটি বছর উপরে। মহাবিশ্বের শুরুটা বিগ ব্যাং থেকে এবং সেখান থেকে সময় আর শূন্যের সৃষ্টি এবং ধীরে ধীরে মহাশূন্যের বিস্তৃতি ঘটেছে। আসলে বিজ্ঞানীরা শত শত বছর ধরে মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব আবিষ্কার করার চেষ্টা করেছেন। এমনকি তারা একের পর এক বিস্ময়কর তথ্য আবিষ্কার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। বিভিন্ন বৈজ্ঞানিক যুক্তি ও সূত্র ব্যবহার করে দেখেছেন যে এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে এবং কিভাবে এই অগণিত গ্রহ নক্ষত্র সহ সমস্ত মহাজাগতিক বস্তু তৈরি হয়েছে। বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের মধ্যে মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব আবিষ্কার ছিল বিজ্ঞানীদের জন্য এক লম্বা ভ্রমণ। প্রাচীন কাল থেকে শুরু করে বিভিন্ন মনীষী ও বিজ্ঞানীদের অসংখ্য মতবাদ আছে মহাবিশ্ব সৃষ্টির রহস্য নিয়ে। মহাবিশ্ব সৃষ্টি ব্যাখ্যায় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় নানান তথ্যের ধারণা দিয়েছেন। তবে মহাবিশ্ব ও পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে বিভিন্ন প্রচলিত তত্ত্বের মধ্যে সবচেয়ে প্রচলিত তত্ত্বটি হলো বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব। তত্ত্বটি যদি 100% প্রমাণিত বা গ্রহণযোগ্য নয়, তবুও তত্ত্বটির পেছনে বেশ জোরালো কিছু যুক্তি থাকার কারণে এটাই মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কিত সবচেয়ে জনপ্রিয় পরিচিতি তত্ত্ব। বিগ ব্যাং থিওরি কি? বিগ ব্যাং থিওরি হলো কোটি কোটি বছর আগে মহাবিশ্বের সবকিছুই একটি অতি উষ্ণ ও অতি ক্ষুদ্র বিন্দুতে কেন্দ্রীভূত ছিল। এর ঘনত্ব এতটাই বেশি ছিল যে মহাজগতের সকল কণা ও শক্তি এই ক্ষুদ্র বিন্দুতে আবদ্ধ ছিল। অধিক ঘনত্ব, ভর ও তাপমাত্রার কারণে এটি প্রবলভাবে বিস্ফোরিত হয় এবং প্রচণ্ড বেগে চারিদিকে বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকে। এই বিস্ফোরণের পর বিক্ষিপ্ত কণাসমূহের খুব সামান্য অংশ মিনিট পার্টিকেলে রূপান্তরিত হয়। তবে হ্যাঁ, এই সামান্য কিছু বিশালতার দিক দিয়ে আমাদের কল্পনাকে ছাড়িয়ে যাবে। এরপরে এই মিনিট পার্টিকেলগুলো ধীরে ধীরে শীতল হতে শুরু করে এবং মহাকর্ষ বলের কারণে একত্রিত হয়ে বিভিন্ন মহাজাগতিক বস্তু গঠন করা শুরু করতে থাকে। তবে এটি কোনো দ্রুত প্রক্রিয়া নয়, লক্ষ কোটি বছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকে। এই মহাবিশ্বের নক্ষত্র, গ্রহ, স্থান, কণা, শক্তি সবকিছু এই প্রক্রিয়া ধীরে ধীরে তৈরি হয়েছে। এই তত্ত্বটি আমাদের কাছে বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব হিসেবে পরিচিত। সুপ্রিয় দর্শক, চির রহস্য ঘেরা এই মহাজগতের সম্পর্কে জানতে হলে আমাদেরকে বিগ ব্যাং তত্ত্বের জনক বেলজিয়ান জ্যোতির্বিদ জর্জ লুমিয়ের যুগ ফিরে যেতে হবে। 1827 সালে তিনি আইনস্টাইনের একটি সমীকরণ সমাধান করতে গিয়ে ধারণা করেছেন যে সময় সৃষ্টির শুরুতে একটা বিন্দুতে থেকে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। স্ফুলিঙ্গ যেমন অধমুখী হয়, লাল কুণ্ডলী, ভস্ম ও ধোঁয়া পাকিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, তেমনি মহাবিশ্ব সেই সময় দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। লুমিয়ে ওই সময় একজন শিক্ষানবিদ জ্যোতির্বিদ ছিলেন। মহাবিশ্বের উৎপত্তি নিয়ে তারই এই অনুসন্ধান কার্যক্রমে বেলজিয়ামেরই এক কুখ্যাত বিজ্ঞান জার্নালে প্রকাশিত হয়। ফলে তৎকালীন হাতে গোনা কয়েকজন বিজ্ঞানী ছাড়া আর কারো এই বিষয়টি নজরে আসেনি। ওই সময় যুক্তরাষ্ট্রের একজন জ্যোতির্বিদ
মহাবিশ্ব নিয়ে উৎসাহী হয়ে অনেক তথ্য জোগাড় করেন। তাই এই তথ্যগুলি লুমিয়ার তথ্যের সাথে বেশ মিলে যায়। এদিকে বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাব ও তার সহযোগী মিল্টন হুমাস ক্যালিফোর্নিয়ার মাউন্ট উইলসন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে 2.5 মিটার লম্বা টেলিস্কোপের সাহায্যে কুণ্ডলী পাকানো নেবুলা বা গ্যালাক্সি নিয়ে গবেষণায় ব্যস্ত থাকতেন। পূর্বে ধারণা ছিল এই কুণ্ডলী পাকানো নেবুলা বোধহয় আমাদের হোম গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সির অংশ, কিন্তু হাবলের অনুসন্ধান থেকে জানা যায় আসলে তা নয়, বরং কুণ্ডলী পাকানো নেবুলার আলাদা এরিয়া রয়েছে এবং এদের মধ্যেকার দূরত্ব মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে কোটি কোটি আলোকবর্ষ। নেবুলার রেডশিফট হিসাব করে এডউইন হাবল এই বিষয়টি আবিষ্কার করেন। রেডশিফট বিষয়টি অনেকটা এরকম, একটা অ্যাম্বুলেন্স বা পুলিশ ভ্যান যখন উচ্চ শব্দের সাইরেন বাজিয়ে আমাদের দিকে আসতে থাকে, তখন ডপলার ইফেক্টের কারণে শব্দ তরঙ্গ একত্রে জড়ো হয়ে তীব্র আওয়াজ সৃষ্টি করে। কিন্তু পুলিশ ভ্যান বা অ্যাম্বুলেন্স যখন আমাদের অতিক্রম করে চলে যায়, তখন শব্দ তরঙ্গ ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে এবং এই সাইরেনের তীব্রতাও কমতে থাকে। মহাশূন্যে আমাদের দিকে ধাবমান বস্তু তরঙ্গ দৈর্ঘ্য আলোক রেখাগুলোকে সংকুচিত হয়ে নীল রঙের আলোক তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে। জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ব্লু শিফট। আর যখন বস্তুগুলি তীব্র বেগে আমাদের বিপরীত থেকে চলে যায়, তখন লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয়, একে বলে রেড শিফট। এডউইন হাবল মহাকাশ পর্যবেক্ষণ করে আবিষ্কার করলেন প্রায় প্রতিটি গ্যালাক্সি রেড শিফট রয়েছে। এর মানে হচ্ছে মহাবিশ্বের গ্যালাক্সিগুলি আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে বা অনবরত প্রসারিত হয়ে চলেছে। জ্যোতির্বিজ্ঞানে হাবলের এই আবিষ্কারকে অসাধারণ গুরুত্বের সাথে দেখা হয় এবং একে হাবল ল হিসেবে অভিহিত করা হয়। হাবলের এই আবিষ্কার থেকে প্রশ্ন দেখা দেয়, গ্যালাক্সিগুলো যদি এভাবে একে অপর থেকে ক্রমাগত দূরে সরে যায়, তাহলে কোনো এক সময় কি এরা খুব ঘনিষ্ঠ ছিল, মানে একত্রিত ছিল, পরবর্তীতে কোনো মহাবিস্ফোরণের মধ্যে দিয়ে আলাদা হয়ে গিয়েছে? প্রশ্নটা বিজ্ঞানীদের নতুন চিন্তার খোরাক যোগায়, কারণ হাজার বছরেরও বেশি সময় আগে আল কোরআন ঘোষণা করেছে, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। অর্থাৎ যারা অস্বীকার করে তারা কি ভেবে দেখে না যে আসমান ও জমিন মিলিত অবস্থায় ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। এ কথা সবারই জানা। বিগ ব্যাং থিওরি এখন পর্যন্ত মহাবিশ্বের উদ্ভব নিয়ে বিজ্ঞানীদের কাছে গ্রহণযোগ্য। তবে এটাও ঠিক যে বিজ্ঞানীদের কাছে এখন পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর অমীমাংসিত রয়ে গেছে। মহাবিশ্বের একদম শুরুর দিকে আদিম অবস্থা থেকে বর্তমানকালে মহাবিশ্বের অবস্থা নিয়ে বিজ্ঞানীরা হয়তো পুরো চিত্র দাঁড় করাতে পারেননি, তবে আরও ব্যাপক গবেষণা কার্যক্রমে চালানোর জন্য বিজ্ঞানীরা এখন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি নিয়ে ব্যস্ত। সিএমবি একটি মহাকর্ষীয় তরঙ্গ যা অনেক গ্যালাক্সির মধ্যে সর্পিলাকারে উপস্থিত রয়েছে। 1965 সালে জ্যোতির্বিদ আর্নো পেঙ্গিয়াস ও রবার্ট উইলসন বেল ল্যাবরেটরিতে গবেষণার সময় সিএমবির উপস্থিতি ধরা পড়ে। তারা হর্ন এন্টেমা নামের এক ধরনের রেডিও টেলিস্কোপ ডিভাইস নিয়ে কাজ করার সময় শব্দ পান। এই শব্দ টিভি স্ক্রিনে নেটওয়ার্ক না থাকলে যেমন ঝিরঝির বা হিসিস করে, তেমনি নিম্নমাত্রা বৈদ্যুতিক গোলযোগের মতো ছিল। সম্ভাব্য সব ধরনের আনুষঙ্গিক পরীক্ষা চালিয়ে নিশ্চিত হন মহাশূন্য থেকে তারা বিশেষ এক ধরনের সংকেত পাচ্ছেন, যা তারা ব্যাখ্যা করতে পারছিলেন না। ধারণা করা হলো এই ব্যাখ্যাতীত সংকেতটি সম্ভবত মহাশূন্যের সব দিক থেকে আসছে। বিজ্ঞানীরা ভাবতে লাগলেন সংকেতগুলো বোধহয় মহাজগতের তরঙ্গের ফলে সৃষ্টি হচ্ছে, কিন্তু এই মহাজগতের তরঙ্গের অস্তিত্ব আদতে রয়েছে কিনা সে সম্পর্কে তারা নিশ্চিত ছিল না। যদি আমাকে এই মহাবিশ্বের শুরু থাকে, তাহলে এই শুরুর দিককার অধিকৃত তরঙ্গ কুণ্ডলীর কিছু রেস এখনো থেকে যাওয়ার কথা, যাকে আমরা বলতে পারি মহাজগতের তরঙ্গের দেহাবশেষ। এবং এগুলো বোধহয় পরম শূন্য তাপমাত্রা বা প্রায় -270°C চেয়ে মাত্র 2.7 ডিগ্রি ওপরে অবস্থান করেছে। মহাবিশ্বের শুরুর দিকে প্রচণ্ড উত্তপ্ত ছিল, কিন্তু এর প্রসারমানতার ফলে এই উত্তপ্ত অবস্থা ক্রমে হ্রাস পেয়ে মহাবিশ্বের বিশাল এলাকাটি শীতল স্থানে পরিণত করেছে, আর তরঙ্গগুলি মহাবিশ্বের সর্বত্রে ছড়িয়ে পড়েছে। মহাবিস্ফোরণের সংঘটিত হওয়ার প্রায় 3,80,000 বছর পরে যখন মহাবিশ্বের তাপমাত্রা প্রায় 3000°C নিচে নামে, তখন এই মহাজাগতিক তরঙ্গ নির্গত হতে শুরু করে। মহাবিশ্বের তখনকার এই তাপমাত্রা মহাবিশ্বের সকল ছুটন্ত মুক্ত ইলেকট্রনকে পরমাণুর নিউক্লিয়াসের একত্রীভূত করতে পারে। আলোক ও রেডিয়েশনের পর থেকে যেসব ইলেকট্রন বেরিয়ে আসে, তারা অন্যান্য ইলেকট্রনের সাথে বাধার সম্মুখীন না হয়ে মুক্তভাবে মহাশূন্যে চলাচল করতে পারে এবং আলো সৃষ্টি করে, আর আমরা মহাজাগতিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের সাক্ষাৎ পাই। যদিও সিএমবি এর উপস্থিতি থেকে মহাবিশ্বের একদম শুরুর মুহূর্তে আসলে কি ঘটেছিল সে সম্পর্কে কিছু জানা যায় না, তবে ক্ষণিকের মধ্যে আলোর গতির চেয়েও বেশি গতিতে মহাবিশ্বের বিস্তৃতি থেকে আমরা অনুমান করতে পারি যে বিগ ব্যাং এর পর আসলে কি ঘটেছিল। পেনজিয়াস ও উইলসন তাদের কাজের স্বীকৃতির স্বরূপ নোবেল পুরস্কার পেয়েছিলেন।
কিন্তু মহাজাগতিক অতি ক্ষুদ্র তরঙ্গ সম্পর্কে জানার তখনও অনেক বাকি ছিল, আর এজন্য মহাবিশ্বের একটি মানচিত্র তৈরির প্রয়োজন দেখা যায়। 1989 সালে নাসা প্রথমে এ ব্যাপারে উদ্যোগ নেয়। সংস্থাটির মালিকানাধীন মহাকাশযান কসমিক ব্যাকগ্রাউন্ড এক্সপ্লোরারের সাহায্যে সিএমবি এর বিভিন্ন চিত্র ধারণ করা শুরু করে। 4 বছরের চেষ্টায় আর তারা সিএমবি এর অন্তর্গত এমন সব উত্তপ্ত ও শীতল স্থানগুলির মানচিত্র তৈরি করতে সক্ষম হয় যেগুলো ছিল মহাবিশ্বের শুরুর দিককার মহাকর্ষ ক্ষেত্র, এবং তা ধাপে ধাপে লক্ষ লক্ষ আলোকবর্ষ সমান প্রসারিত গ্যালাক্সি পুঞ্জে রূপান্তরিত হয়েছিল। পরবর্তীতে কবির এই প্রধান বিজ্ঞানী জর্জ স্মুট উইলকিনসন মাইক্রোওয়েভ স্টেট প্রোবের মাধ্যমে আরো উন্নত রেজলিউশনের চিত্র ধারণ করতে সক্ষম হন। এখানে অতি ক্ষুদ্র রেডিয়েশনের তাপমাত্রা 25 মিলিয়ন ডিগ্রি পর্যন্ত ভিন্নতাকে চিহ্নিত করে। মহাবিশ্বের পুরো আকাশের মানচিত্র তৈরির জন্য কাজ করা হয়, এবং এই অভিযান থেকে ভবিষ্যতে আরো উন্নত গবেষণা পথ উন্মুক্ত হয়। এরই ধারাবাহিকতায় ইউরোপের স্পেস এজেন্সি প্ল্যাক নামে নতুন মহাবিশ্ব গবেষণা কেন্দ্র তৈরি করে। গবেষণা কেন্দ্রটি ভিন্ন মাত্রার মাইক্রোওয়েভ ও ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি নিয়ে পর্যবেক্ষণ করে সিএমবি এর সম্পর্কে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করে। মহাবিশ্ব এবং এর শুরুর দিকে আরো উন্নত মানের চিত্র আবিষ্কার করতে সক্ষম হয়। এই সব গবেষণা থেকে সায়েন্টিস্টরা আরো একটি সত্য অনুধাবন করতে পেরেছে যে মহাবিশ্ব সৃষ্টির রহস্য ভেদ করার জন্য মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডই একমাত্র উৎস নয়, বরং আরেক ধরনের পলায়নরত মহাকর্ষ তরঙ্গ বিশ্লেষণ করা প্রয়োজন। পলায়নরত তরঙ্গগুলি বিগ ব্যাং এর সময় থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে অবিক্ষিপ্তভাবে এসেছে। মহাকাশে এই তরঙ্গগুলো অনিয়ন্ত্রিত ও অস্থির, ফলে এগুলোকে সহজে প্রত্যক্ষভাবে শনাক্ত করা যায় না। এদের শনাক্ত করার জন্য অবিশ্বাস্য উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সিটিভ ডিটেক্টর প্রয়োজন। সাধারণত মহাকর্ষীয় তরঙ্গকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে শনাক্ত করা যায়, কিন্তু এই বিশেষ রকমের পণ্য তরঙ্গগুলোকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়ে শনাক্ত করা সম্ভব নয়। তাই লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি নামক এক নতুন গবেষণা শুরু হয়। তবে প্রকল্পটি এখনো মহাজাগতিক ক্ষীণ তরঙ্গ বা পলায়ন প্রকৃতির তরঙ্গ শনাক্ত করতে সক্ষম হয়নি। ভবিষ্যতে এই তরঙ্গ আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানীরা কিভাবে গ্যালাক্সি সৃষ্টি হয়েছিল, কিভাবে নক্ষত্রগুলো বৃদ্ধি পেল এবং প্রারম্ভিক মহাবিশ্ব সম্পর্কে আরো অনেক অজানা তথ্য জানতে পারবেন। শুধু এটাই শেষ নয়, স্পেস টাইম গঠন ও প্রকৃতি সম্পর্কে আরো বেশি তথ্য জানতে পারবেন। এমনকি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর এবং অন্যান্য অজানা বিষয় সম্পর্কে জানার দ্বার উন্মুক্ত হবে। প্রকৃতপক্ষে বিভিন্ন গবেষণা থেকে সংগৃহীত অজস্র তথ্য উপাত্ত একত্র করে এক বিশাল আকারের ছবি অ্যালবাম অথবা মহাবিশ্বের জন্ম থেকে শুরু করে 13.8 বিলিয়ন বছরের একটি সুন্দর টাইমলাইন তৈরি করা যায়। তথ্যগুলো থেকে প্রতীয়মান হয় যে আদিতে মহাবিশ্ব ছিল ম্যাটার এবং অ্যান্টিম্যাটার, এই উভয় কণা সহ অবিশ্বাস্য রকমের উত্তপ্ত। অ্যান্টিম্যাটারগুলো বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। পরে ধীরে ধীরে মহাবিশ্ব ঠান্ডা হতে শুরু করে এবং সমান সংখ্যক ম্যাটার ও অ্যান্টিম্যাটার তৈরি করে। এই ম্যাটার এবং অ্যান্টিম্যাটারগুলো দ্রুত পরস্পরকে ধ্বংস করতে শুরু করে। সৌভাগ্যক্রমে কিছু ম্যাটার ধ্বংসের হাত থেকে বেঁচে যায়, অবশ্য কিভাবে তারা বেঁচে যায় তা এখনো অজানা। যখন মহাবিশ্ব আরো ঠান্ডা হতে শুরু করে তখন এই বেঁচে যাওয়া অতিরিক্ত ম্যাটারগুলো জোড়া হয়ে কতগুলো ব্লক তৈরি করে একটা আকৃতি গঠন করে। ফলে আনুমানিক 13.2 বিলিয়ন বছর আগে প্রথম গ্যালাক্সি সৃষ্টি হয় এবং বিগ ব্যাং এর প্রায় 400 মিলিয়ন বছর আগে প্রথম নক্ষত্রটি গঠিত হয়। তারপর নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহ এবং গ্রহকে কেন্দ্র করে উপগ্রহ, আর এভাবেই গঠিত হয়েছে আমাদের হোম গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সূর্যকে কেন্দ্র করে আমাদের সৌরজগৎ, এবং সেই সৌরজগতে জন্ম নিয়েছে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সুন্দর বসুন্ধরা। সুপ্রিয় দর্শক, বিগ ব্যাং যে সংঘটিত হয়েছিল এই ব্যাপারে সমস্ত বিজ্ঞানীরা একমত, কিন্তু তারপরেও মহাবিশ্বের বিকাশ ও বৃদ্ধি সম্পর্কিত অনেক প্রশ্নই এখানে অজানা রয়েছে। যেমন মহাবিশ্ব সৃষ্টির প্রকৃত সূচনা কিভাবে হয়েছিল, কোথা থেকে এলো এই বিগ ব্যাং, বিগ ব্যাং এর আগে কিছু ছিল? বিগ ব্যাং থিওরি থেকেই তো প্রমাণিত হয় যে বিগ ব্যাং এর আগেও কিছু একটা ছিল। সেই কিছু একটা দোকান বা ধূম্রপুঞ্জ হতে কেন এটার আবির্ভাব হয়েছিল? প্রারম্ভিক মহাবিশ্বে কোনো ম্যাটারের চেয়ে অ্যান্টিম্যাটার সংখ্যা বেশি ছিল। কেন ডার্ক এনার্জির কারণে মহাবিশ্বের বিস্তৃত দ্রুততর হয়েছিল? এভাবে অনেক সময় মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব ও মহাজাগতিক বস্তুর সৃষ্টি নিয়ে বিভিন্ন প্রশ্নের অবতারণা হয়েছে। কেউ আবার এই তথ্যগুলো সম্পর্কে ভিত্তিহীন বলেও দাবি করে থাকেন। আসলে মানুষের জ্ঞানের পরিসীমা খুবই কিন্তু নগণ্য। নির্মম সত্যটি হলো মানুষ কখনো এই বিশ্বের কুলকিনারা করে উঠতে পারবে কিনা তা বলা কঠিন। হয়তো আমরা অনেক কিছু জেনেছি বা আবিষ্কার করেছি, কিন্তু কে জানে তা হয়তো মহাসমুদ্রের তুলনায় এক ফোঁটা পানির মতো, কারণ এই অসীম মহাবিশ্বে আমরা অতি নগণ্য। তাই তো বুঝি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ما شهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم
وما كنت متخذ المضلين عضدا। অর্থাৎ নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃজনকালে আমি তাদেরকে সাক্ষ্য রাখিনি এবং তাদের নিজেদের সৃজনকালেও না, এবং আমি এমনও নয় যে বিভ্রান্তকারীদেরকে সাহায্যকারী রূপে গ্রহণ করব। এ কারণেই হয়তো ফ্রেড হয়েলের মতো সায়েন্টিফিকগণ প্রচলিত বিগ ব্যাং থিওরি প্রত্যাখ্যান করেছেন এবং স্রষ্টার ওপর বিস্ময়ের কাছে নীরবে মাথা নুইয়ে আরও গবেষণার মাধ্যমে সঠিক তথ্য জানার চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার সৃষ্টি নৈপুণ্য অবলম্বন করে নিজের অপারগতা ও তার সক্ষমতা অনুধাবন করা তৌফিক দান করুক। আমিন। এই ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন।